পল্লবী এখন কাকাবাবুর কথায় উঠছে বসছে, আর আমাকেও কাকাবাবু আর ওর মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো বলছে। কিন্তু একটু দুঃখ পেলাম আমি, যে কাকাবাবুর বন্ধু রমেশ বাবু যে সকালবেলায় পল্লবীর মাঠে জমি চাষ করে জল ঢেলে দিয়ে গেল, তা কিন্তু পল্লবী আমাকে একবারও বলল না। আমি বুঝেও না বোঝার ভান করে রইলাম, কারণ আমি হাতে নাতে ওকে ধরতে চাই। পরদিন সারাদিন আমি অফিস থেকে ভাবতে লাগলাম রাতের বেলা কিভাবে রমেশ কাকুর বাড়ি যাব, সেখানে গিয়ে নাকি কোনো বিশেষ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। এসব বিষয়ে ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। সারাদিনে পল্লবী একবারের জন্য আমাকে ফোন করল না। এটাই বুঝলাম যে পল্লবী এখন আছে কাকাবাবুর সাথে। সন্ধ্যের সময় অফিস ছেড়ে যখন বাড়িতে পৌঁছলাম তখন দেখি পল্লবী আর কাকাবাবু নিচের ঘরটায় দরজা বন্ধ করে ঘরে কি সব করছে। সদর দরজা খোলা থাকাতে আমি ঘরে ঢুকে পল্লবীকে ডাকতে পল্লবী ঘর থেকে সাড়া দিল আর বলল, আমি ঘরে চেঞ্জ করছি, পার্টিতে যেতে হবে, তো তুমিও রেডি হয়ে নাও। আমি ৭-৫ ভেবে বললাম, কাকাবাবু কোথায়? আমার উত্তরে পল্লবী বলল, কাকাবাবু এই ঘরেই আছেন, আমার শাড়ির আঁচলটা একটু ঠিক করে দিচ্ছিলেন। তুমি আসবে বলে সদর দরজাটা খোলা রেখেছিলাম, তাই এই দরজাটা বন্ধ রেখেছি। এখানে আমার জায়গায় অন্য কোনো বর থাকলে হয়তো মনে প্রশ্ন জাগত যে ঘরের বৌমা জামা চেঞ্জ করছে, নতুন শাড়ি পরছে ফাঁকা ঘরে, আর সেই ঘরে কাকা শ্বশুরমশাই দরজা দিয়ে কি বা করছেন। কিন্তু আসল ঘটনাটা আমি জানায় আর কিছু কথা বাড়ালাম না। বাথরুমে ঢুকে নিজে ফ্রেশ হয়ে বেরোতেই দেখি ওরা দুজন, মানে আমার বউ আর কাকাবাবু ঘর থেকে বের হলেন। কাকাবাবু একটা সুন্দর পাঞ্জাবি আর ফতুয়া পরেছেন, আর পল্লবী পরেছে সেই প্রথম রাতের কাকাবাবুর দেওয়া কালো ফিনফিনে শাড়িটা আর লাল ব্লাউজ। শাড়িটা এতটাই পাতলা আর কালো যা পল্লবীর ফর্সা শরীর সবকিছু বাইরে বেরিয়ে আসছে। এই প্রথম পল্লবীকে কোনো বাইরে অনুষ্ঠানে এরকম খোলামেলা পোশাক পরে যেতে দেখলাম, কারণ ওর ব্লাউজের প্রায় 1/3 পিঠ খোলা, পেছনে শুধুমাত্র একটা ফিতা, আর সামনের দিকেও তার বাগামের বড় কমলাগুলোকে ঢাকা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় সেখানে নেই, যেন বাহিরে বেরিয়ে আসছে সবকিছু। পল্লবীও দেখলাম প্রথম প্রথম একটু আনকমফোর্টেবল ফিল করে বাগানের কমলাগুলোকে শাড়ির ভিতর ঢুকানোর অপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু কাকাবাবু একবার ধমক দিয়ে বলল, কি করছো বৌমা, তোমাকে এত কষ্ট করে সাজিয়ে দিলাম নিজের হাতে, এটা তুমি নষ্ট করছো কেন? কাকাবাবু কোথায়? পল্লবী একটু লজ্জা পেয়ে বলল, ঠিক আছে বাবা, আমি আর কিছু করছি না, যেমন আছে তেমনই থাকবে। কাকাবাবু বলল, আজ আমার বন্ধুর বাড়িতে যাচ্ছ, তোমাকে ভালো দেখানোর দায়িত্বটা আজ আমার, তাই আমার মুখটা তুমি রেখো। কাকাবাবুর কথায় পল্লবী বলে উঠল, ঠিক আছে বাবা, আপনি যা বলবেন সেটাই আমি শুনব। এসব কথা বলতে বলতে আর শুনতে শুনতে আমিও ঘরে গিয়ে রেডি হয়ে নিলাম। তারপর তিনজনে আমার 4 হুইলারে করে রওনা দিলাম রমেশ আঙ্কেলের বাড়িতে। গাড়ির ড্রাইভার সিটি আমি, ও অভ্যাস অনুযায়ী আমার পাশের সিটে পল্লবী বসতে গেলে কাকাবাবু বললেন, ও মা, হাওয়ায় তোমার চুলগুলো এলোমেলো হয়ে যাবে, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তুমি সামনে না বসে আমার সাথে পিছনে এসে বসো। পল্লবী কোনো উত্তর না দিয়ে বাধ্য মেয়ের মতো আমার পাশ থেকে সরে পিছনের সিটে কাকাবাবুর পাশে গা ঘেঁষে বসল। আমি গাড়ি স্টার্ট দিয়ে রমেশ আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি চালাতে চালাতে লক্ষ্য করলাম রাস্তায় কোনো বাম্পার আসলে বা রাস্তার গর্ত, এসব জায়গায় গাড়িটা যখন লাফাচ্ছিল ঠিক তখনই পল্লবীর কমলাগুলো গাড়ির তালে তালে উপর নিচ হচ্ছিল। ঠিক সেই সময় যেন মনে হচ্ছিল খাঁচা থেকে পল্লবীর কামলাগুলোর সবটুকুই বেরিয়ে আসবে। আর এমন সময় কাকাবাবু যেন চোখ দিয়ে গেলার মতন করে ওর কমলাগুলোর দিকে হাঁ করে তাকিয়ে থাকছিল। কাকাবাবুর এমন আচরণে পল্লবীও উনার কানে কানে কি সব ফিস করে বলতে লাগলো। এ কথা শুনে কাকাবাবু পল্লবীর কানে কানে কি সব বলতে লাগলো সেসব আমি গাড়ির আওয়াজের জন্য শুনতে পেলাম না, কিন্তু এটুকু বুঝতে পারলাম ওদের মধ্যে গোপন কোনো কথাবার্তা চলছিল।
হঠাৎ আমার মনে হলো পল্লবীর একটা হাতে তো ওর ফোন আরেকটা পার্স রয়েছে, কিন্তু অন্য হাতটা এই গাড়ির অন্ধকার এবং রাস্তার অন্ধকারে খুঁজে পেলাম না। ঠিক তার পর মুহূর্তে আমি দেখলাম কাকাবাবুর পাঞ্জাবির নিচে ও ফতুয়ার উপরে কিছু একটা নড়ে উঠল, আর যতদূর সম্ভব অন্ধকারে মনে হলো ওটা পল্লবীর বাম হাত। কারণটা এই যে ওই ঘটনার সাথে সাথেই কাকাবাবুর আর পল্লবীর মুখের চেহারা কেমন হঠাৎ করেই বদলে গেল। কাকাবাবু চোখ বন্ধ করে কি সব ভাবতে লাগলো, আর পল্লবী অন্যদিকে মুখ রেখে মিটিমিটি হাসতে লাগলো। আমার ধারণা ভুল না হলে কাকাবাবু পিছনে আমার বউকে দিয়ে তার নিজের মেশিনের সেবা করে নিচ্ছে, আর এদিকে সামনের সিটে বসে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, ওদের কথায় বা কাজে কান না দিয়ে আমি আমার প্রাইভেট গাড়ি চালাতে চালাতে লাগলাম। আর ভাবলাম আজ ঘরে ঢুকে যখন দেখলাম কাকাবাবু আর পল্লবী ঘরের ভিতর জামা কাপড় চেঞ্জ করছে, তখন আসলে ঘরের ভিতরে কি ঘটনা ঘটেছে। বিকাল তখন 4:30, আমি অফিসে, কিন্তু আমার বউ পল্লবীর তখন নিজের শ্বশুরমশাই মানে কাকা শ্বশুরের কাছে অলরেডি 2 বার জমি চাষ করা কমপ্লিট। কাকাবাবু অপ্সরার মতো আমার সুন্দরী বৌমাকে পেয়ে দিনরাত তার জমিতে হাল চাষ করে যাচ্ছে মনের আনন্দে। পল্লবী তখন দুপুরে কাকাবাবুর লাঙ্গলের আঘাতে ক্লান্ত শরীরে একটা বিশাল ঘুম দিয়ে উঠে নিচের ঘরটায়, যেখানে আমি পল্লবী থাকি, সেই ঘরটায় এসে ঘর গোছাচ্ছিল। অনেকক্ষণ ধরে এই ঘরের কাজকর্ম করে পল্লবী কষ্ট হয়ে গেল। এ কয়দিন ঘরের কাজকর্মের দিকে ও নজর দিতে পারছে না, কারণ সারাক্ষণ কাকাবাবু ওকে নিয়ে মেতে থাকে। পল্লবী তাই কাজ করতে করতে একটু হাঁপিয়ে গেল আর খাটে বসে পড়ল। ঠিক এমন সময় দোতলার ঘরে কাকাবাবুর ঘুম ভেঙে পাশে বৌমাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে নিচের ঘরে এসে দেখল বৌমা চোখ বুজে ফ্যানের হাওয়া খাচ্ছে। পল্লবীর ঘরমাক্ত শরীর ওকে যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। কাকাবাবু ঘরে ঢুকে সোজা পল্লবীর বাগানের একটা কমলা উপর হাত রেখে আলতো চেপে দিল। অজানা হাতের ছোঁয়ায় পল্লবীর মাঝে শিহরণ জেগে উঠল। চোখ খুলে কাকাবাবুকে দেখে পল্লবী বলল, আপনি কাকাবাবু, আমি অন্য কেউ। পল্লবীর কথা কাকাবাবু একটু রাগত সুরে বলল, সারাদিন এই বুড়োটার লাঙ্গল দিয়ে নিজের জমি চাষ করাতে পারো, আর কথা বলার সময় শুধু আপনি আপনি। পল্লবীর এবার একটু আদুরে সুরে কাকাবাবু খসখসে শেভ করা গালটায় হাত দিয়ে বলল, আহারে আমার জানের রাগ হয়েছে বুঝি, আসো তোমাকে একটু আদর করে দিই। কাকাবাবু আল্লাহ যে আটখানা হয়ে পল্লবীর উপর এলিয়ে পড়ল। এবার আর কি করার, আর একবার হয়ে গেল। বন্ধুরা, এভাবে সারাদিন জমি চাষ করার পরেও পল্লবীর মনে এখন আবার নতুনভাবে তার জমি চাষ করার এক বিশাল আকাঙ্ক্ষা জেগে উঠল। আর দাঁড়িয়ে থাকতে পারল না। জমির রাস্তায় জল এসে কুটকুট করতে লাগল। ও নিজে নিজেই জমির রাস্তাটা বের করে শ্বশুরকে চাষ করার জন্য বলল। সামনে নির্বস্ত্র হয়ে গেল, তার সাথে সাথে কাকাবাবুর শরীরে থাকা শেষ জামাটাকে খুলে দিল। পল্লবীর চোখে তখন আগুন জ্বলজ্বল করছে। তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ও এখন শুধু তার জমিতে লাঙ্গল চায়। কাকাবাবু ওঠার অপেক্ষাও করল না, নিজে নিজে খাটে বসে থাকা কাকাবাবুর কোমরের উপর উঠে কাকাবাবুর গলাটা জড়িয়ে নিজের হাত দিয়ে বড় লাঙ্গলটা নিজের পরিষ্কার জমির রাস্তায় সেট করে এক লাফে পুরোপুরি ভরে নিল। পল্লবীর জমিতে লাঙ্গল চালিয়ে এর মধ্যে এমনিতেই ফাঁকা করে দিয়েছে। এদিকে পল্লবীর বাগানের কমলাগুলোর নাচানি দেখে কাকাবাবুর শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। আর এমন হবেই বা না কেন, এমন বড় বড় কমলা যদি চোখের সামনে লাফাতে থাকলে কি আর বসে থাকা যায়। একটা সৌন্দর্যময় পরিবেশে এসব হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। এবার কাকাবাবু পল্লবীর জমির উপর উঠে আচ্ছামতো জমি চাষ করতে শুরু করে দিল। বন্ধুরা, আশ্চর্য ঘটনা এই যে এতদিন কাকাবাবু আমার আর আমার বউয়ের পুরনো ঘর, যেখানে আমাদের বাসর রাত হয়েছিল এবং আমাদের এতদিনের সম্পর্কের বিভিন্ন কার্যকলাপ হয়েছিল, সেখানেই আজ পল্লবী কাকাবাবুর সাথে এইসব করছে। বন্ধুরা, আজ এই পরেই পর্বে আরও নতুন চমক আছে। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাক। টাটা, বাই বাই।